ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায়, বললেন ফখরুল। জানাবো 1991 এর নির্বাচনে বিএনপি বিস্ময়কর জয় এসেছিল কিভাবে, এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা অনুমোদন করেছে অর্থ বিভাগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা ও সংক্রান্ত নথি অনুমোদন করেছে। সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ায় দোয়েল টাওয়ার আবাসিক ভবনে 1215 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। ওসমান হাদির স্ত্রী ও সন্তান ফ্ল্যাটটি ব্যবহার করবেন। অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র গেছে, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায়, বললেন ফখরুল। দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা আসন্ন নির্বাচনে নির্ধারিত হবে। মির্জা ফখরুল বলেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অস্ত্রোপচার চালাচ্ছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে, এজন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। 1991 এর নির্বাচনে বিএনপির বিস্ময়কর জয় এসেছিল কিভাবে? বাংলাদেশে 1991 সালে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির ক্ষমতায় আসা এখনও দেশের নির্বাচন ও রাজনৈতিক ক্ষেত্রে বড় একটি বিষয় হিসেবেই অনেকের কাছে বিবেচিত। কারণ ওই নির্বাচনের আগে এই ধারণাই বেশি প্রকাশ পাচ্ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে। কারো কারো মতে অনেক গুরুত্বপূর্ণ নেতার দল ত্যাগের কারণে বিএনপির সাংগঠনিক অবস্থা ছিল দুর্বল। সে তুলনায় আওয়ামী লীগ তখন সাংগঠনিকভাবে শক্তিধর ছিল। এর সত্ত্বেও আওয়ামী লীগকে ওই নির্বাচনে যেভাবে বিএনপি পরাজিত করেছিলেন তা দেশের রাজনীতির গতিধারায় পাল্টে দিয়েছিল। এর মাধ্যমে বাংলাদেশে কার্যত দ্বিদলীয় রাজনীতির সূচনা হয়। পাশাপাশি ওই সংসদের মাধ্যমে বাংলাদেশ সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আবার সব দলের সম্মতির ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার যে ধারণা তারও আনুষ্ঠানিক প্রয়োগ হয়েছিল। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনেই সেই ভোটে বিএনপি হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা একজন নেতা বলেছিলেন, নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার দেওয়া ভাষণের পরপরই তারা আঁচ করতে পারছিলেন যে পরিস্থিতি ধীরে ধীরে বিএনপির অনুকূলে আসছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন যে ওই ভাষণ ছাড়াও নির্বাচনের জয়ের বিষয়ে আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দলটির নেতাদের বক্তৃতা বিবৃতিতে নিজেদের বড়াই বা দম্ভের বহিঃপ্রকাশ বিএনপিকে সুবিধা করে দিয়েছিল। এছাড়া তখনকার বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীনতার ভাবমূর্তি ওই নির্বাচন দলটির বিস্ময়কর সাফল্যের মূল কারণ বলে তারা মনে করেন। প্রসঙ্গত, এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরে এসেছিল, আর আওয়ামী লীগকে 84টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে হয়েছিল। এছাড়া জাতীয় পার্টি 35টি আসনে এবং জামায়াত ইসলামী 18টি আসনে জয়লাভ করে ওই নির্বাচনে। পরে জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। বিএনপির জয় আঁচ করতে পেরেছিল। বিএনপির একাধিক নেতা বলেছেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে এটা বিশ্বাস করা অনেকটা কঠিন ছিল যে আওয়ামী লীগ হারিয়ে বিএনপি ক্ষমতা আসতে পারবে। মূলত এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলনের 9 বছরে দলটির অনেক গুরুত্বপূর্ণ নেতা দল ছেড়ে যাওয়ার অনেক জায়গায় সাংগঠনিক অবস্থা ছিল খুবই নড়বড়ে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, তখন তার কাছে মনে হয়েছিল বিএনপি নেতারা বরং বিশ্বাস করেছিলেন যে তারা শেষ পর্যন্ত বিরোধী দলেই বসতে যাচ্ছেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বিস্তৃত ছিল, আর জেনারেল এরশাদ তার 9 বছরে বারবার বিএনপি ভাঙার চেষ্টা করেছেন, অনেক নেতাকে ভাঙিয়ে নিয়েছিলেন। ফলে বিএনপি আসলে অনেক জায়গায় প্রার্থীও ঠিকমতো দিতে পারেনি সেই নির্বাচনে। এসব কারণে সবার মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ জিতবে। ওই নির্বাচনে বিএনপির হয়ে 140টি নির্বাচনী আসনে মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন দলটির এখনকার স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি ওই নির্বাচনের পরে খালেদা জিয়ার নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন। পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপির জয় তারা কোনোভাবে আঁচ করতে পেরেছিলেন কিনা, কিংবা নির্বাচনের ফল দলের জন্য আসলে বিষয় ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, তারা নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকে ভালো বাতাস পাচ্ছিলেন। তিনি বলেন, অনেকের কাছে বিস্ময়কর ফল মনে হলেও আমরা যারা আসন ভিত্তিক কাজ করেছিলাম তারা কিছুটা উপলব্ধি করেছিলাম যে পরিস্থিতি অনুকূল হচ্ছে। রেডিও টিভিতে দুই নেত্রীর ভাষণের পর ঢাকায় মূলত আওয়ামী লীগ উঠে গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলে থাকেন যে সেবার নির্বাচনের আগে আওয়ামী লীগ ও 8 দলীয় জোট নেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বেশ সমালোচিত হয়েছিল। বরং সেই তুলনায় বিএনপি ও 7 দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার ভাষণ প্রশংসিত হচ্ছিল। সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু অবশ্য বলছিলেন, তখন রাজনৈতিক নেতা, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক সহ সবার ধারণা ছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগই জিতবে। তিনি বলেন, মনে হচ্ছিল আওয়ামী লীগই জিতবে। আসলে দেশ জুড়ে সাধারণ মানুষের মনোভাব তখন কেউ সেভাবে আঁচ করতে পারেনি। পরে অনেক বিশ্লেষণে বিএনপির জয়ের কারণগুলো উঠে এসেছে। শেখ হাসিনার ভাষণে কি ছিল? 1991 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করে শেষ নির্বাচনী দেওয়ার পাশাপাশি রেডিও টেলিভিশনেও ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। দুই নেত্রীর দুটি করে ভাষণই পরদিন সংবাদপত্রে বিশেষ গুরুত্ব পেয়েছিল। শেখ হাসিনা তার 50 মিনিটের ভাষণে অধিকাংশ সময় জুড়ে দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলের কঠোর সমালোচনা করেন। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, জেনারেল জিয়া রেডিও টিভি ভাষণে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেনা ছাউনিতে ফিরে যাওয়ার ওয়াদা ভঙ্গ করে প্রথমে জাগ দল, এরপর ফ্রন্ট, অতঃপর 19 দফা বাস্তবায়ন কমিটি এবং সবশেষে বিএনপি গঠন করেন। তার পদাঙ্ক অনুসরণ করে জনদল, ফ্রন্ট, 18 দফা বাস্তবায়ন কমিটি ও জাতীয় পার্টি গঠন করেন। ওই ভাষণে তিনি স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের সাথে পরবর্তী জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলের তুলনামূলক চিত্র বর্ণনা করে ওই দুই শাসনামলের তীব্র সমালোচনা করেন। মূলত প্রতিপক্ষকে তীব্রভাবে আক্রমণ আর স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি এড়িয়ে যাওয়া ছাড়াও শেখ হাসিনা বলার ভঙ্গি নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনের সমালোচনা শুরু হয়। অন্যদিকে খালেদা জিয়ার ভাষণে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার এবং জেনারেল এরশাদের 9 বছরের শাসনামলের তুমুল সমালোচনার পাশাপাশি তিনি বা তার দল সরকার গঠন করলে কি করবেন তার কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার করেছিলেন। খালেদা জিয়া তার ভাষণের একাংশে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেছিলেন, সেই দুঃস্বপ্নের দিনগুলো মানুষ ভুলতে পারে না। এই অত্যাচার, অবিচার, অপশাসনের পটভূমিতে জাতীয়তাবাদী দলের উত্থান বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়ার ভাষণের টোন বা কথা বলার ভঙ্গিতে ভোটের একটি আগতি প্রকাশ পেয়েছিল, যা তখন অনেক ভোটারকে প্রভাবিত করতে পেরেছিল বলে তারা মনে করেন। নির্বাচনের রাতে যখন বিএনপি জয় অনেকটা নিশ্চিত, তখন আওয়ামী লীগ সহ অনেকের মধ্যে ছিল বিস্ময়। শেখ হাসিনা পরে নির্বাচনের পরাজয়ের জন্য সূক্ষ্ম কারচুপি অভিযোগ করেছিলেন, যা অনেকদিন রাজনৈতিক অঙ্গনের সমালোচনা কুড়িয়েছে। শেখ হাসিনা বলেছিলেন, ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছেন। নির্বাচনে পরাজয়ের কারণে দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়ার পদক্ষেপ নিয়েছিলেন তিনি, যদিও তার দলের নেতাকর্মীদের চাপেই আবার পদত্যাগ থেকে বিরত থাকেন। কিন্তু আওয়ামী লীগের বিপর্যয় নিয়ে তখন দলটির নেতা ডক্টর কামাল হোসেন দলের কার্যনির্বাহী কমিটিতে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, অতি আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ডক্টর কামাল হোসেন চিঠিতে লিখেছিলেন, 27শে ফেব্রুয়ারির অনেক আগেই আমরা আমাদের বিজয় সম্পর্কে অতিমাত্রায় বিশ্বাসী হইয়া উঠি। নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার হিসেবে ধরিয়া নিই। আমাদের নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম পর্বে মাতোয়ারা হইয়া ওঠে। ওদিকে নির্বাচনের পর 19 মার্চ তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। একই সঙ্গে 10 জন মন্ত্রী, 21 জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠন করা হয়। 20শে মার্চ খালেদা জিয়া শপথ গ্রহণ করেন। এরপর দৈনিক সংবাদ 22শে মার্চ সম্পাদকীয়তে উল্লেখ করেন, স্বৈরশাসকের বিরুদ্ধে গত ডিসেম্বরে গণঅভ্যুত্থান ঘটিয়ে ঐক্যবদ্ধ বিরোধী দল অবাধ নির্বাচনের পথ খুলে দিয়েছে। তারাই পরিণতির এই প্রথমবারের মতো জনগণের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী গণতান্ত্রিক বিধিমতো মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। গণতন্ত্রের পথে উত্তরণে দেশ আরও এক ধাপ অগ্রসর হয়েছে। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন যে মূলত খালেদা জিয়ার কারিশমা আর শেখ হাসিনা দুর্বিনীত উক্তির কারণেই বিশাল সংখ্যার সুইং ভোটারদের ভোট বিএনপি পেয়েছে, যা আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত করেছে। আর ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতির সূচনা হয়েছিল, যা আগে ছিল না।
প্রসঙ্গত এই নির্বাচনের আগে সবগুলো জাতীয় নির্বাচন ক্ষমতাসীন দল সরকারের থেকে নির্বাচন করেছে। প্রতিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল। সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বলেছিলেন, স্বাধীন বাংলাদেশে 4টি নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনগুলো বৈশিষ্ট্যই ছিল যে সবসময় ক্ষমতাসীন দল জয়ী হয়েছে। ক্ষমতায় বসে দল বানিয়ে তারা জিতেছিল। 91 সালে নতুন অভিজ্ঞতা হলো ক্ষমতায় ছিল নির্দলীয় সরকার। তিনি বলেন, 1981 সালে জেনারেল জিয়া হত্যাকাণ্ড হলো এবং এরপর খালেদা জিয়ার ভূমিকা বিএনপির জয়ে ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, সেই তুলনায় আওয়ামী লীগের কৌশল নিয়ে প্রশ্ন ছিল জনমনে। তারা এরশাদের অধীনে নির্বাচন করেছিল, ফলে সবাই আওয়ামী লীগকে জয় ভাবলেও জনমনে ভিন্ন চিন্তায় বিস্তৃত হয়েছিল তখন, যার বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনের ফলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।